হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকেই মোটামুটি এই ব্যাপারটা অবহিত যে আজ থেকে প্রায় প্রায় 1 মাস আগে, 1 মাস হয়নি এখনো যদিও, মোটামুটি 20 দিন আগে, দিন 20 আগে আহ কলকাতা গেজেটে হঠাৎ করে একটা বিজ্ঞাপন বেরোয়। ঠিক আছে, এবং সেই বিজ্ঞাপনটা ছিল তোমার পিএসসি, WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বেরোনোর। তো তারপরেই মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে একটা তোলপাড় তো পড়েই গেছে ওটা নিয়ে, এই বিজ্ঞাপনটা নিয়ে। এবং তারপর মোটামুটি তোমরা অবহিত যে পেপারের খবরেও দিয়েছিল, খবরের কাগজেও দিয়েছিল যে কোনো একটা বিজ্ঞাপন আসতে পারে। তো আজকে বেসিক্যালি WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নিয়ে তোমাদের সঙ্গে আজ আলোচনা করব। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রথমত যে পরীক্ষা কবে হতে পারে, হওয়ার সম্ভাবনা কবে, পরীক্ষা আহ ফর্ম কবে নাগাদ বেরোতে পারে, পরীক্ষা প্যাটার্ন কেমন হবে, সাবজেক্টের পরীক্ষা হবে নাকি তার সাথে আরো অন্য কিছু সাবজেক্টের সাথে টেট ফেট হতে পারে কিনা, কাট অফ কেমন যায়, লাস্ট ইয়ার কাট অফ কেমন গেছে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, আর কিভাবে পড়লে এই পরীক্ষায় বাজিমাত করা যায়, বা এই চাকরিটা কেমন, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব আজকের এই সেশনে। তাই গুড ইভিনিং প্রত্যেককে, আমার নাম রাহুল চক্রবর্তী। তো চলো শুরু করা যাক। তো আমি এই যে স্ক্রিনটা একটু শেয়ার করছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, কলকাতা গেজেট কবে বেরিয়েছিল দেখো, 12ই মার্চ 2024, তাই না? কবে বেরিয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস? 12ই মার্চ 2024। এই যে এটা, এবং এটা বের করেছিল কে? স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল শিক্ষা দপ্তর এটা বের করেছে। ঠিক আছে, এবং সেখানে কি বলা হয়েছে খুব ভালো করে, এই যে দেখো 12/3/2024, ডেটটা খুব ভালো করে দেখবে, এবং এই লাইনটা খুব ভালো করে পড়বে। আমি প্রত্যেককে বলছি, তোমাদের যার যা প্রশ্ন এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সেটা দেখো বলা হচ্ছে, ইন এক্সারসাইজ অফ দি পাওয়ার কনফার্ড বাই দি প্রভিশন টু আর্টিকেল 309 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। যাই হোক, এটা দিয়ে দি গভর্নর ইজ প্লিজড হেয়ার বাই টু মেক দ্য ফলোইং রুলস রেগুলেটিং তোমার রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ক্লাস 9 টু ক্লাস 12। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রাখবে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য বিজ্ঞাপন চাওয়া হচ্ছে, মানে বিজ্ঞাপন নেওয়া হবে ক্লাস 9 থেকে ক্লাস 12। খুব ভালো করে বুঝবে, যারা যারা প্রশ্ন করছিলে তাদের কাছে বলছি, ক্লাস 9 থেকে ক্লাস 12, অর্থাৎ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নেওয়া হবে। কোন সাবজেক্টে বাদ? খুব ভালো করে দেখো, এক্সক্লুডিং দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন। তাহলে যে আমাকে প্রশ্ন করেছিলে যে স্যার এডুকেশনে কি আমরা বুঝতে পারবো, তাই তো? কে একজন প্রশ্ন করলো আমাকে এখানে? কে প্রশ্ন করেছিলে? হাত তোলো। না স্যার, আমি অ্যারাবিকের জন্য বলেছিলাম যে অ্যারাবিকে বসতে অ্যারাবিকের পারবো জন্য কিনা স্যার, বুঝতে ওটাই। পারবে, এখানে অ্যারাবিক তুমি বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে, যেহেতু অ্যারাবিক ওখানে ভাষার মধ্যে পড়ছে। আর যে প্রশ্ন করেছিলে যে আমি এডুকেশনের জন্য বুঝতে পারবো কিনা, এডুকেশনের জন্য তার আমি উত্তর বলেছিলাম স্যার, আমি বলেছিলাম এডুকেশনের জন্য। অবশ্যই, অবশ্যই বুঝতে পারবে। শুধু তোমার যদি ফিজিক্যাল এডুকেশন যদি থাকে, যেটা বিপিএড করা হয়, হয় না বিপিএড, ব্যাচেলার অফ ফিজিক্যাল, তোমার তাই তো, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশনাল, এরকম একটা কিছু নাম। তো বিপিএড যারা ক্যান্ডিডেট ফিজিক্যাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করেছে, তারা বাদ দিয়ে একদম দেখো, আমি তোমাদের এই যে নোটিশটা দিয়েছি, এই নোটিশটার মধ্যে দেখো একদম স্পষ্ট বলা আছে, তোমরা আশা করি আমার পিপিটি দেখতে পাচ্ছ, এক্সক্লুডিং দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন দ্য ফিজিক্যাল এডুকেশন। শুধুমাত্র একটা সাবজেক্টের টিচার, মানে একটা সাবজেক্ট বাদ দিলে বাকি সমস্ত সাবজেক্টে কিন্তু 9 থেকে 12 অব্দি নিয়োগ করা হবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার কোন কোন স্কুলে নিয়োগ করা হবে খুব ভালো করে দেখো। কোন কোন স্কুলে নিয়োগ করা হবে বলা হচ্ছে, গভর্নমেন্ট হাই স্কুল, মানে ওই বিভিন্ন জেলাতে যে সরকারি যে জেলা স্কুলগুলো থাকে, গভর্নমেন্ট মডেল স্কুল, বিভিন্ন দেখবে প্রত্যন্ত অঞ্চলে বেশ বিরাট ঝাঁ চকচকে বিল্ডিং এর মডেল স্কুল তৈরি হচ্ছে, সেখানে নিয়োগ করা হবে। And national integrated government schools under backward region grant fund scheme and government integrated school in the West Bengal subordinate educational service under school education department। তার মানে কোথায় কোথায় তোমরা এই চাকরিটা পেতে পারো? প্রথমত হচ্ছে, আরেকবার প্রত্যেকের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিচ্ছি,
ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের যারা ক্যান্ডিডেট তারা কেবলমাত্র এই পরীক্ষায় বসতে পারবে না, বাকি সমস্ত সাবজেক্টের যারা ক্যান্ডিডেট আছে, যে সাবজেক্টগুলো আমাদের স্কুল লেভেলে 9 to 12 লেভেলে পড়ানো হয়, একদম এসএলএসটির মতোই তারা প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে। নবম থেকে দ্বাদশ, 9, 10, 11, 12, 9 থেকে 12 অব্দি শিক্ষক নিয়োগ করা হবে। তার মানে এখানে 5 to 8 এর কোনো গল্প নেই, এখানে 9, 10 এবং 11, 12 এই দুটো পোস্টের জন্য কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে। ক্লিয়ার? কোন কোন স্কুলে নিয়োগ করা হবে সেটাও বলেছি। সরকারি জিলা স্কুলে হতে পারে, গভর্নমেন্ট মডেল স্কুলে হতে পারে, বিভিন্ন ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলো হতে পারে। ঠিক আছে, এবার দেখো, এবার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রুলস। কি 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 রুলস বা কি কি নিয়ম কানুন রয়েছে স্কুলের নিয়োগের ক্ষেত্রে। প্রথমত দেখো, এখানে একদম পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে দিস রুলস হ্যাল কাম ইনটু ফোর্স অন দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশন ইন দেয়ার অফিসিয়াল গেজেট। যেদিন থেকে এই গেজেটটা মানে তোমার মানে যেদিন থেকে এই অফিসিয়াল গেজেটটা পাবলিকেশন হবে, মানে অফিসিয়ালি পাবলিক হবে, তখন থেকে কিন্তু এই নিয়ম কানুনগুলো কিন্তু মেনে চলতে হবে। তার মধ্যে কি মেথড অফ এগ্রিমেন্ট, সরি মেথড অফ রিক্রুটমেন্ট একদম স্পষ্ট বলে দিয়েছে যে কিভাবে নিয়োগ করা হবে। বলা হয়েছে বাই সিলেকশন অন দ্য বেসিস অফ টেস্ট অফ আ রিটেন এক্সামিনেশন followed by a personality test to be conducted by the Public Service Commission of West Bengal. Departmental candidates being eligible may apply for the said post. My dear students, মেথড অফ রিক্রুটমেন্টের একদম বার্তাটা পরিষ্কার। গোদা বাংলায় বলা যেতে পারে তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য দুটো পরীক্ষা হবে। দুটো পরীক্ষা, প্রথম পরীক্ষাটা হচ্ছে তোমাদের একটা রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনে যদি কোয়ালিফাই করো, রিটেন এক্সামিনেশনের পর তোমাদেরকে একটা পার্সোনালি টেস্টে বসতে হবে, মানে যেটা আমরা ইন্টারভিউ বলি। এই দুটোকে যদি উতরোতে পারো তাহলে তুমি কিন্তু সরাসরি চাকরি পাবে। এবং এই রিটেন এক্সামিনেশনটা এবং ইন্টারভিউটা কারা কন্ডাক্ট করবে? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যারা আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা কিন্তু গাইড করে। যেমন ধরো WBPSC-র ফুড এসআই করলো কয়েকদিন আগে, WBCS করে। এটা হচ্ছে কিন্তু এই মেথড অফ রিক্রুটমেন্ট। আশা করি এটা বোঝাতে পেরেছি। আরেকবার বলছি, দুটো পদ্ধতিতে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। প্রথম পদ্ধতি যেটা মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে তোমার লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে তুমি ইন্টারভিউতে ডাক পেলে ইন্টারভিউ নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার দুটোর উপর ভিত্তি করে তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোলো। ক্লিয়ার? আচ্ছা বেশ, এবার দেখো আমি চলে যাব নেক্সট পয়েন্টটাই। আচ্ছা, কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট। এখানে কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে। নিয়মকানুন বলছে দেখো, এটা তোমরা সবাই জানো, যে চাকরি করবে তাকে অবশ্যই ভারতীয় হতে হবে। এবং এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অ্যাট দি টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দি ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট হি অর সি মাস্ট পজেসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। দেখো, যখন বিজ্ঞাপন বেরোবে, সেই বিজ্ঞাপন যখন এই চাকরিটার বিজ্ঞাপন বেরোবে, তখন কিন্তু ফর্ম ফিল আপ করার সময় যে পরীক্ষার্থীদেরকে ন্যূনতম এনসিটির যে যোগ্যতা, সেই যোগ্যতা মান কিন্তু পেরোতে হবে। সেই যোগ্যতা মান মানে কি? সেই যোগ্যতা মান মানে হচ্ছে, দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ইউজড অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাক্টেড ইন দি কনসার্ন ইনস্টিটিউশনস। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, তুমি যে ভাষায় পরীক্ষা দেবে, ঠিক আছে, সেই ভাষা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, মানে সেই ভাষায় কথা বলতে পারো, সেই ভাষায় ভালো করে তুমি লিখতে পারো। খুব ভালো করে শোনো। দ্বিতীয়ত হচ্ছে, দ্য লেটেস্ট এনসিটি গাইডলাইন শ্যাল বি প্রোভাইডেড টু দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল while sending requisitions for the post. Subsequent changes, if any, in the said guidelines before publication of advertisements shall also be communicated to the Public Service Commission West Bengal. এখানে পরিষ্কার বলা হচ্ছে তোমরা আমাকে বলো, এনসিটি এখানে এই বিজ্ঞাপনে সরকার পুরোপুরি ভাবে এনসিটির দিকে বল ঠেলে দিয়েছে। সরকার বলছে যে এনসিটির শিক্ষক শিক্ষিকার চাকরির জন্য যে ইসে রয়েছে, মানে যে ন্যূনতম যোগ্যতা রয়েছে, সেই ন্যূনতম যোগ্যতাটা কি হওয়া উচিত? গ্রাজুয়েশনে 50% কি, হ্যাঁ কি না? তাই তো আমরা জানি এটা। এবং তোমাকে বিএড
ডিগ্রি থাকতে হবে। ক্লিয়ার? তাই এখানে কিন্তু সরকার একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই যে দেখো বি নাম্বার কলামটাই, he or she must possess the minimum qualification prevailing at the time of advertisement as prescribed by the NCT subject to relaxation। অর্থাৎ পরিষ্কার কথা বলা হচ্ছে এনসিটির নিয়ম অনুযায়ী শিক্ষক শিক্ষিকা পদের জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়ম কিন্তু কঠোরভাবে মেনে চলা হবে। এজ ফর এজ বলা হচ্ছে যাদের বয়স, ধরা যাক 2024-এর এই বিজ্ঞাপনটা বেরোলো, তো 2024-এর 1 জানুয়ারির ভেতর যাদের বয়স 36 তারা কিন্তু এই চাকরিটার জন্য এলিজেবল। খেয়াল থাকবে, অবশ্যই এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি এ, ওবিসি বি যারা রয়েছে তাদের জন্য অবশ্যই ছাড় রয়েছে। এবার সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন, এই যে পরীক্ষাটার যেটা একটা বলেছি লিখিত পরীক্ষা হবে, দেখো লিখিত পরীক্ষা যেটা হবে সেই লিখিত পরীক্ষার সিলেবাস অফ দি রিটেন এক্সামিনেশন ডিপেন্ডিং অন দি রিকুইজিট তোমার কোয়ালিফিকেশন শ্যাল বি ফ্রেমড বাই দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট। পরিষ্কার কথা বলে দেওয়া হচ্ছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের শিক্ষা দপ্তর, তারা পাবলিক সার্ভিস কমিশনের সাথে আলোচনা করে ঠিক করবে এই পরীক্ষাটার সিলেবাস কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত। একইভাবে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোয়ালিফাইং মার্কস, দি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দ্য discretion to fix qualifying marks in the written examination in the aggregate। একই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের সেই অধিকারটা রয়েছে যে তারা এটা ঠিক করবে যে তারা রিটেন এক্সামের ক্ষেত্রে মানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে কত কাট অফ রাখবে, তার মোট এগ্রিগেটের ক্ষেত্রে কত কাট অফ রাখবে, এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ঠিক করবে। ঠিক আছে, বেশ। এবার দেখো প্রিপারেশন অফ মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট will be prepared on the basis of aggregate marks obtained in the written examination and marks obtained in the personality test। অর্থাৎ পরিষ্কার অর্থ করলে দাঁড়ায় এটাই যে ফাইনাল মেরিট লিস্ট সেটা বের হবে যেখানে দেখা যাবে যে তোমরা রিটেন এক্সামে যত পেয়েছো তার সাথে ইন্টারভিউ নাম্বার, দুটো নাম্বার মিলিয়ে কিন্তু ফাইনাল সিলেকশন হবে। ক্লিয়ার? তোমাকে অ্যাপয়েন্টিং চাকরি কে দেবে? চাকরি কিন্তু এটা স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে না, এটা দিচ্ছে কে? দি কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। খুব ভালো করে মনে রাখবে, স্কুল শিক্ষা দপ্তর থেকে এই চাকরিটা কিন্তু দেওয়া হবে, সরাসরি দেবেন দ্য কমিশন অফ স্কুল এডুকেশন, স্কুল শিক্ষা দপ্তর, সেখান থেকে তোমার চাকরি দেওয়া হবে। পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফর ক্লাস 9 to 12, এখানে বলে দিই অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস এই পদে তোমার চাকরি হবে। তোমার চাকরিটা তোমার যে র্যাঙ্ক যেটা সেটার নাম হচ্ছে তোমার পদটার নাম হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, এবং তোমাকে রেকমেন্ডেশন করবে কে? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, 9 to তোমার যে 12 এর পরীক্ষা রয়েছে তার জন্য, মানে সরি 9 to 12 এর যে ক্লাস রয়েছে তার জন্য, সেই হিসেবে যে যে স্কুলে ভ্যাকেন্সিটা থাকবে সেই সব স্কুলে তোমাদেরকে পাঠানো হবে। ইন্টারপ্রিটেশন, এখানে বলা হচ্ছে যে কোনো ব্যাপার হলে সেক্ষেত্রে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম সেটা ফাইনাল। আর ব্যাস, এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের যে গেজেট 11 নম্বর পয়েন্টটা ইচ্ছে করে পড়লাম না, ওটা কিছু সরকারি দায়বদ্ধতার কথা বলা রয়েছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি 12ই মার্চ নাগাদ যে সরকারি যে গেজেটটা বেরিয়েছিল 2023, এই গেজেটটা পুরোটাই আমি তোমাদেরকে পড়ে শোনালাম। এখান থেকে মোটামুটি তোমাদের একটা আইডিয়া তৈরি হলো গেজেটটা থেকে। যে জিনিসগুলো আমরা জানতে পারলাম, নাম্বার 1, পরীক্ষা তাহলে দুটো প্যাটার্নে হচ্ছে, একটা রিটেন একটা ভাইভা। রিটেনের নাম্বার তার সাথে তোমার হচ্ছে ভাইবার নাম্বার, দুটো মিলিয়ে কাট অফ, দুটো মিলিয়ে তোমরা সিলেকশন, ফাইনাল সিলেকশনে চাকরি পেতে পারো, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত সাবজেক্টিভ বসতে পারবে এক্সক্লুডিং ফিজিক্যাল এডুকেশনটা বাদ দিয়ে। 3 নম্বর যেটা বললাম, যা জেনারেল ক্যাটাগরি হলে যে বছর ফর্ম বেরোবে সেই বছর জানুয়ারির মধ্যে 36 বছরের ভেতর হতে হবে, 36 বছর প্লাস হলে চলবে না।
36 বছর 1 মাস হলেও চলবে না, 36-এর ভেতর থাকতে হবে। তাতে তুমি 35 বছর 12 মাস হয় তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর অবশ্য যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে ডেফিনেটলি তোমার ছাড় রয়েছে। ঠিক আছে। আর যেটা বলার সেটা হচ্ছে তোমার যে এই যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা কিন্তু এখনো অবধি বলা যেতে পারে স্কুল শিক্ষা দপ্তর তারা পাবলিক সার্ভিস কমিশনের সাথে আলোচনা করে সিলেবাসের ব্যাপারটা ঠিক করবে। এই হচ্ছে মোটামুটি গেজেটটার বাংলা কথা। এবার তোমরা যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং দিস গেজেট, তাহলে বলো, আমি উত্তর দিতে পারি। এরপর নেক্সট পার্টে আমি যাবো। বলো। ওই স্যার, যারা আমরা অ্যাপিয়ারিং আছি তারা কি বসতে পাবো? বিএড অ্যাপিয়ারিং রয়েছে, বুদ্ধদেব সোজাসুজি উত্তর দিলে বলা যেতে পারে না। এখানে বিএড যারা অ্যাপিয়ারিং করছো, মানে অ্যাপিয়ারিং মানে তুমি এটাই বলতে চাইছো যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা এখনো হয়নি, তাই তো? হ্যাঁ স্যার, এখনো হয়নি। ফাইনাল সেমিস্টারের পরীক্ষা যদি না হয়ে থাকে এবং যখন বিজ্ঞাপন বেরোবে তখন অব্দি যদি তুমি এটা জমা করতে না পারো, তাহলে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে না, তুমি বুঝতে পারবে না। একমাত্র তারাই বুঝতে পারবে যদি আমি বলছি যেদিন ফর্ম বেরোবে, ধরা যাক অগাস্ট মাসে ফর্ম বেরোলো, তাহলে অগাস্ট মাসে যদি ফর্ম বেরোয় তাহলে বুদ্ধদেব তুমি যদি অগাস্টের মধ্যে, ধরা যাক 2 অগাস্ট ফর্ম বেরোলো, আর 2 অগাস্টের মধ্যে তোমার বিএড এর সার্টিফিকেট বা বিএড এর পরীক্ষা ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে গেছে, মানে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে এবং ফাইনাল ইয়ারে তুমি রেজাল্ট পেয়ে গেছো, তুমি ডেফিনেটলি বুঝতে পারবে। কিন্তু যদি সেটা না হয়ে থাকে তুমি সেটা কিন্তু বুঝতে পারবে না। আর কোনো প্রশ্ন? গ্রাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 50% দেয়। পড়াশোনা করব, হ্যাঁ 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 বলছি সিলেবাসটা কি কি ধরে পড়াশোনা করব? হ্যাঁ, সিলেবাস নিয়ে আমি যাবো, ডেফিনেটলি সিলেবাসের কথা বলবো, এরপর সিলেবাসের কথা বলবো। তার আগে জেনে নি তোমাদের রিগার্ডিং দিস অ্যাডভার্টাইজমেন্ট কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ বলো, সত্যজিৎ, সোনিয়া স্যার প্রশ্ন। হ্যাঁ, আমি যাচ্ছি এসএলএসটির ব্যাপারেও বলবো। স্যার হ্যাঁ আমি সত্যজিৎ। আমি একটু জানতে চাইছি স্যার, যাদের গ্র্যাজুয়েশনে ধরুন 50% নেই, ধরুন 48 বা 49% রয়েছে, কিন্তু মাস্টার্সে ধরুন 60% বা 70% নাম্বার রয়েছে, হুম। তারা কি এই ক্ষেত্রে এলিজিবল? হ্যাঁ সত্যজিৎ, তুমি যদি গ্রাজুয়েশনে 50% না থাকে এবং তোমার যদি মাস্টার্সে 60% থাকে, তো তুমি ডেফিনেটলি সেক্ষেত্রে মাস্টার্সে যে পরীক্ষাটা হবে, মানে অনার্সের যে পরীক্ষা, তুমি সেখানে অ্যাপ্লাই করবে এবং সেখানে তুমি অ্যাপ্লিকেবল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এডুকেশনে দিতে পারবো? আমি অনেক জায়গায় শুনছিলাম বলছে এডুকেশন সাবজেক্টে দেওয়া যাবে না, আবার অনেকে বলছে যে খুবই কম সংখ্যক মানে সিট রয়েছে, এরকম শুনছিলাম। যারা বলছে এডুকেশনে দেওয়া যাবে না তাদেরকে একটু নোটিফিকেশনটা, এই গেজেটটা, আরে ভাই গেজেটটা যেটা আমি তোমাদের কাছে পড়লাম, এটা তো আমি হ্যাঁ বানাইনি। দেখেছি, হ্যাঁ হ্যাঁ। এই গেজেটটা পড়ে শুনিয়ে দেবে, বলে ফিজিক্যাল এডুকেশন আর এডুকেশন এই দুটো সাবজেক্ট তো এক নয়। একই না, না বলো? দুটো আলাদা, সম্পূর্ণ দুটো আলাদা। আলাদা আমার তাহলে। এডুকেশন সাবজেক্ট, হ্যাঁ। তাহলে তুমি এডুকেশন অবশ্যই বুঝতে পারবে ওইসব মাথা। হ্যাঁ, সিট কম থাকবে ভাই, তুমি এমন এক রাজ্যে বাস করছো সেখানে সিট নিয়ে তুমি চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, ঠিক সিটটা আছে, খুবই কম। আমরা যেমন মাদ্রাসাতে দিলাম, মাদ্রাসাতে 23টা সিট ছিল এডুকেশনে। কিছু যাই করার হোক। নেই, সিট এরা কমিয়ে দেবে। সিট আছে প্রচুর কিন্তু এরা নিয়োগ করবে না। হ্যাঁ স্যার। ঠিক আছে, সিট আছে কিন্তু এরা নিয়োগ করবে না, কারণ সেটা খুব ভালো করে জানো। আমরা আমরা এমন একটা জায়গায় বাস করছি যেখানে আজ লাস্ট 10 বছর কোনো এসএলএসটি নেই, তাই না? শিক্ষক নিয়োগ করা হয়নি। বেশ, আর হ্যাঁ কোনো প্রশ্ন? সিট কোনোটাতে খুব একটা বেশি থাকবে না। বলো, আর কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন থাকে বলছিলাম তোমরা বিএড এর অবশ্যই হ্যালো, বলো। সোনালি, বলছে সোনালি বলো। আমরা এবছর, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ তোমার কথাটা, হ্যাঁ বলো, এবারে বলো। স্যার, বলছি সোনালি এবার আমাদের বলো। হ্যাঁ স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলো বলো। স্যার বলছি আমাদের বিএড এর সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা হবে কি? মানে আমাদের 4টে সেমিস্টার কমপ্লিট। হুম, তোমার 4টে সেমিস্টার কমপ্লিট। তুমি কি মার্কশিট পেয়ে গেছো, মানে পরীক্ষা দিয়ে দিয়েছো, ফাইনাল মার্কশিট কি পেয়ে গেছো? হ্যাঁ স্যার, আমরা 4টে মার্কশিটই পেয়ে গেছি। ফাইনাল মার্কশিট পেয়ে গেছো তো? 4টে মার্কশিট বাদ দাও, যেটাতে ফাইনাল দেওয়া আছে, ফাইনাল মার্কশিট হ্যাঁ যেটা হ্যাঁ, ফোর্থ ওটাও সেমিস্টার। পেয়ে গিয়েছি। হ্যাঁ, 4th সেমিস্টার ঠিক পেয়ে আছে, তো গিয়েছি। ব্যাস, আর কোনো চাপ নেই। তুমি শুধুমাত্র ফাইনাল ইয়ারের মার্কশিটটা দেখিয়ে ফর্ম ফিল আপ করতে পারো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আচ্ছা। বেশ, তার মানে একটা বিষয় তোমরা পরিষ্কার বুঝতে পারলে, যাদের বিএড করা থাকবে বিজ্ঞাপন এই
বিজ্ঞাপনটা বেরোনোর আগে পর্যন্ত যাদের বিএড কমপ্লিট হয়ে যাবে তারা একমাত্র কিন্তু বুঝতে পারবে। তবে বিএড এর পরীক্ষা দিচ্ছ, ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছি, ফাইনাল ইয়ারের রেজাল্ট আরো 3 মাস পর বেরোবে, স্যার আমি কি বুঝতে পারবো? তাদের ক্ষেত্রে উত্তর হচ্ছে না। তাহলে এটা হচ্ছে মোটামুটি ভাবে আমরা পেলাম, কলকাতা গেজেটটা পড়ে শোনালাম। আশা করি তোমাদের মধ্যে কারো কোনো বিভ্রান্তি নেই, বিভ্রান্তি থাকা উচিত নয়। সিলেবাস, মাই ডিয়ার স্টুডেন্টস, সিলেবাসটা কোথায় পাবো? তোমাদেরকে আমি সিলেবাস পাওয়ার জন্য, এটা যেহেতু আমি ইতিহাসের মানুষ আর কি, আমি ইতিহাস পড়াই। এখানে হিস্ট্রির লোক আছো তো? এখানে হিস্ট্রির লোক আছো তো? আমাদের আজকে আমাদের এই গুগল মিটে হিস্ট্রির লোক আছো তো? আছে মুমতাজ সুলতানা আছে এখানে নাকি? আর বাকিরা কেউ ইতিহাস স্টুডেন্ট নও? হিস্ট্রি স্টুডেন্ট কেউ নেই এখানে? হ্যাঁ স্যার, আমি আছি। আচ্ছা, সুদেশনা আছে তো। আমি যেহেতু ইতিহাসের মানুষ, তাই আমি ইতিহাসের সিলেবাসটাই আপাতত পক্ষে আমার পিপিটিতে তোমাদের জন্য রেখেছি। বাট তোমরা যারা এই পরীক্ষাটা সিলেবাস খুঁজছো, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রত্যেক সাবজেক্টের সিলেবাস রয়েছে। তোমরা একটু ইন্টারনেটে গিয়ে ডাব্লিউবিপিএসসির যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, আবার একবার বলে দিচ্ছি, ডাব্লিউবিপিএসসির westbengalpsc.gov.in বলে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখানে গিয়ে দেখবে সমস্ত সাবজেক্টের, যে সমস্ত সাবজেক্টগুলোর পরীক্ষা হয় বেসিক্যালি, সেই সমস্ত সাবজেক্টের ওদের কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। তোমরা তোমাদের মতো করে তোমরা তোমাদের সাবজেক্টের সিলেবাসটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। ঠিক আছে? তা সিলেবাসের গল্পটা আশা করি আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি। এটা আমার কাছে ইতিহাসের, যেহেতু আমি মানুষ তাই ইতিহাসের সিলেবাসটা রেখেছি। এটা আমি ওখান থেকেই ডাউনলোড করেছি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। তবে বিরাট কিছু মাপের সিলেবাস নয়, আমি তোমাদেরকে আবারও বলছি। এবং এই যে গেজেটটা যেটা প্রকাশ হয়েছে, সেই গেজেটে তোমরা দেখলে যে সরকার মানে এরা বলছে, মানে স্কুল ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট বলছে যে তারা নাকি সিলেবাস ফ্রেমিং করবে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে বসে। আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এরকম কোনো ঘটনা ঘটবে না। আমাদের রাজ্যের যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, ঠিক আছে, তারা এটা ভাবার কোনো কারণ নেই যে ভোট মিটে যাওয়ার পর তারা খুব উদ্যোগী হয়ে পড়লো, তারা মনে করলো না সিলেবাসের মধ্যে পরিবর্তন আনবো, চলো আমরা একটু ভারতবর্ষের অন্যান্য পাবলিক সার্ভিস কমিশন মানে অন্যান্য রাজ্যের যে পিএসসি গুলো আছে তাদের মতো করে আমরা একটু সিলেবাস নিয়ে ভাবনা চিন্তা করি, কাটাছেড়া করি। এসব গল্প ভুলে যাও, আমাদের রাজ্যের পিএসসি সব কিচ্ছু করবে না। তাই ওই যে গল্পটা দেওয়া আছে না, যে সিলেবাস চেঞ্জ হলেও হতে পারে, সিলেবাস আমরা ফ্রেমিং করব, এই নিয়ে মোটামুটি কিছু লোকজন গল্প শোনাচ্ছে। আমি এসএলএসটি প্রশ্ন আসছি, এক সেকেন্ড, এসএলএসটি নিয়ে যাচ্ছি। আমি তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যদি এই পরীক্ষাটায় সিরিয়াসলি ক্র্যাক ডাউন করতে চাও, তাহলে আমি বলবো পিএসসির যে সিলেবাস আছে ওয়েবসাইটে গিয়ে সিলেবাস ডাউনলোড করে পড়তে শুরু করে দাও। ঠিক আছে? কিছু জ্ঞানী লোক, কিছু জ্ঞানী ব্যক্তি মার্কেটে আছে যারা এই কথা বলে বেড়াচ্ছে যে সিলেবাস পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু কি ধরনের সিলেবাস পরিবর্তন হবে, কিভাবে সিলেবাস পরিবর্তন করা হবে, বা কারা কারা সেই পরিবর্তন প্যানেলে থাকবেন, এটা নিয়ে কোনো কথা হয়নি। এবং বিগত পশ্চিমবঙ্গের লাস্ট 10 বছরে যতগুলো সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে, কোনোটাতেই সিলেবাস পরিবর্তন করা হয়নি। ইভেন ফুড এসআই, যেটা প্রায় 7-8 বছর পর নেওয়া হলো, সেখানেও কোনো সিলেবাসে চেঞ্জেস করা হয়নি। তাই এই সিলেবাসের গল্পটা থাকতে পারে। আমি তোমাদেরকে পার্সোনালি অনুরোধ করব, যদি সত্যি সত্যি চাকরিটা পেতে চাও, ওয়েবসাইটে যাও, সিলেবাস ডাউনলোড করো এবং তার রেসপেক্টে বই পড়া শুরু করতে পারো। এবার বেশ কিছু খবরের কাগজ, আমি এসএলএসটির কথায় যাব, চাপ নিও না, এসএলএসটি কথাতেও যাবো, একটু ধৈর্য ধরো। এটা হচ্ছে আমাদের ইতিহাসের সিলেবাস। এবার এই লেখাটা পড়তে পারছো, সব ধরনের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের অভিন্ন বিধি প্রকাশিত। কি গো বলছি, এটা 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 দেখতে পাচ্ছ সবাই? একটু স্পিকার অন করে বলবে তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওই তার পরের দিন, দুদিনের মাথায় খবরের কাগজে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, বুঝতে পেরেছো? টোটাল এখানে বলা হচ্ছে, এই পেপারটাই বলা হচ্ছে কি জানো তো, এই পেপারটাই বলা হচ্ছে যে তোমার এই পেপারটাই বলা হচ্ছে 800 থেকে 900 শিক্ষক নিয়োগ করা হতে পারে।
টোটাল এই যে সরকারি স্কুলের সংখ্যা কত জানো? 145 আমাদের রাজ্যে। টোটাল টোটাল সরকারি স্কুল 145, ঠিক আছে? তো এবার যে বিষয়টা হচ্ছে না, সেটা হচ্ছে তোমার যে এই 145টা সরকারি স্কুলে 800 থেকে 900-র মতো শিক্ষক নিয়োগ করবে, এটা এই পেপার জানাচ্ছে, এই যে পেপারটা আমি রেখেছি। আবার অন্য একটা পেপার বলছে যে না, 1500-র মতো নাকি শিক্ষক নিয়োগ করা হতে পারে, 1500। ঠিক আছে, তো 800, 900, 1500 এর মধ্যে ঘোরাফেরা করছে। এই পরীক্ষাটা লাস্ট হয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস 2015 সালে। এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল লাস্ট বেরিয়েছিল 2015। এটা কত চলছে? 2024, ঠিক আছে সোনিয়া? 10 বছর পর পরীক্ষা হতে চলেছে। সিট সংখ্যা আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পারছো, মেরে কেটে 1500 হতে পারে। তো অতএব সত্যজিৎ, তোমার সাবজেক্ট যদি এডুকেশন হয়, তো তুমি মাদ্রাসা এডুকেশনে যত সিটে পরীক্ষা দিয়েছিলে, এখানে হয়তো তার চেয়ে কমই হতে পারে, বেশি হবে না। ক্লিয়ার? কম্পিটিশন কেমন হবে সেটা আমাকে আর নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন তোমাদের কাছে নেই, তোমরা প্রত্যেকে ম্যাচিওর বুঝতে পারছো। তাই আমি তোমাদেরকে বলবো যে সময় খরচ না করে পড়াশোনা করা স্টার্ট করে দাও, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কোথায় পাবো, সমস্ত প্রশ্ন উত্তর দেবো। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মধ্যে একজন করেছিলে, এবার সেই প্রশ্নটা আমি চ্যাট বক্স থেকে নিচ্ছি। সে প্রশ্ন করেছিলে এসএসসির, আমাকে প্রশ্ন করেছিল যে ইলামিন হোসেন আমাকে একটা প্রশ্ন করেছিল। যেটা এসএসসির সঙ্গে বেতনে কি ফারাক থাকে, পিএসসি স্কুলে পিজি স্কেলে কেমন বেতন শুরুতে। আমি প্রথমে ইয়ামিন হোসেনের আনসারটা দেব। দেখো, এই যে চাকরিটা তোমরা যদি পাও, এই চাকরিটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এবং এরা হচ্ছে এই যে পিএসসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হবে, এরা হচ্ছে পিওর সরকারি শিক্ষক। ক্লিয়ার? এসএলএসটির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ করা হয়, তারা কিন্তু পুরোপুরি সরকারি চাকুরিজীবী নন, তারা হচ্ছেন আধা সরকারি চাকুরিজীবী, আধা। দেখবে তোমার দেওয়া থাকে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল, দেওয়া থাকে না? সরকারি স্কুল যেগুলো দেখবে দেওয়া থাকে, খুব ভালো করে দেবে, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল, মানে সরকারি সাহায্যে বা সরকারি পৃষ্ঠপোষকতায় চলা স্কুল। তাই এসএলএসটির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ করা হয়, সেই শিক্ষকরা কিন্তু পূর্ণ সময়ের সরকারি কর্মচারী নন, তারা হচ্ছেন তোমার হচ্ছে ওই সহকারী, আধা সরকারি চাকরি। কিন্তু পিএসসির মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস যারা, তারা হচ্ছেন পিওর সরকারি চাকুরিজীবী। এবং সত্যি কথা বলতে কি, এই পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস যারা রয়েছে, এই চাকরিটায় তোমরা কিন্তু গেজেটেড অফিসার যেটা হয়, সেই গেজেটেড অফিসারের ইকুইভ্যালেন্ট কিন্তু এরা সম্মান পাবে। অতএব যেহেতু এটা পুরোপুরি সরকারি মানে চাকরি, তাই ওই এসএলএসটির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ করা হয়, তাদের সাথে এদের একটু বেতনের ফারাক আছে। বেতনের ফারাক বিরাট কিছু নয়, একটা ইনক্রিমেন্ট বেশি পায়। এসএলএসটির যারা চাকুরিজীবী, এসএলএসটিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি করেন, তারা যে ইনক্রিমেন্টটা পান সারা জীবনে, তাদের চেয়ে একটা ইনক্রিমেন্ট বেশি পান এই পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস। তাই চাকরিটা ডেফিনেটলি একেবারে যাকে বলে, মানে কি বলবো, যে পবিত্র সরকারি চাকুরি বা একেবারে শুদ্ধ সরকারি চাকুরি, ঠিক আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বেতনের কাঠামোর দিক থেকে এরা একটু হলেও এসএলএসটি যারা শিক্ষক শিক্ষিকা তাদের চাইতে এগিয়ে। আশা করি আমি ইয়ামিনের আনসার দিতে পেরেছি। এবার আমি নেক্সট কোয়েশ্চেন নেব। তাহলে তো স্যার এডুকেশনে বসতে পারবো। আশাপূর্ণা, তুমি ডেফিনেটলি এডুকেশনে বসতে পারবে, এবং আমি তোমাকে বলবো তুমি পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা বেশ, আর কোনো প্রশ্ন দেখি? কেউ প্রশ্ন? স্যার এসএসসি কবে নাগাদ হতে পারে? এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন। আচ্ছা, প্রশ্নকর্তা হচ্ছে সোনিয়া মনে হয়, খুব সম্ভবত। হ্যাঁ, সোনিয়া খাতুন প্রশ্ন করেছে। সোনিয়া এখানে দুটো প্রশ্ন করেছে। এক, এসএলএসটি কবে হতে পারে। দুই প্রশ্ন করেছে
পিএসসি এক্সাম ইংলিশ অ্যান্ড হিন্দি অ্যান্ড বেঙ্গলি কোয়েশ্চেন হয় নাকি? 3টে প্রশ্ন উত্তর দিই আমি। সোনিয়ার প্রথম প্রশ্নের উত্তর, এসএলএসটি কবে হতে পারে? দেখো সত্যি কথা বলতে কি, এই উত্তর খোঁজার চেষ্টায় গত 8 বছর ধরে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা চেষ্টা করছে উত্তর খোঁজার, বাট এই উত্তর এখনো অব্দি আসেনি। ঠিক আছে, তবে আমি তোমাদের এইটুকুই বলবো যে এতদিন যখন তোমরা অপেক্ষা করেছো, এখন আমি জানি পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক ছেলে মেয়ের ভেতরে এসএলএসটি নিয়ে যে আবেগ আছে, ঠিক আছে, মানে একটা সময় হতো যখন তোমার ওই কি বলবো, এসএলএসটি ছিল অসংখ্য নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কাছে একটা স্বপ্নের একটা জায়গা, তাই না? এই গ্রাজুয়েশন পড়তে পড়তে এসএলএসটির প্রস্তুতি নিত, এবং যেভাবে প্রতি বছর জমিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যে মেলা হয়, সে মেলার মতো এসএলএসটি হতো, তাই না? এসএলএসটি কবে হবে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি হয়তো আগামী বিধানসভা ভোট যেটা 2026 আগে, তার 26-এ রয়েছে, তার আগে একটা হলেও হতে পারে বলে আমি মনে করি। ঠিক আছে, বাট তুমি পড়াশোনা বা তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন, পিএসসির যে পরীক্ষাটা হবে, পিএসসির পরীক্ষাটা নিয়ে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে পিএসসির পরীক্ষা যেটা স্যার, সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা কোন ভার্সনে হবে, তাই তো? মানে বাংলা ভার্সনে হবে নাকি ইংরেজি ভার্সনে হবে? তোমরা কি বলো সবাই, তাই তো? এটা একটা প্রশ্ন যে পিএসসির পরীক্ষাটা ঠিক এক্স্যাক্টলি কোন, মানে কোন প্যাটার্নে হবে, মানে কি ভাষায় হবে পরীক্ষাটা। কেউ একজন প্রশ্ন করেছে আমার। তো আমি তাকে বলে রাখি, মাই ডিয়ার স্টুডেন্টস, পরীক্ষাটা কিন্তু তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন দুটো ভার্সন তোমার কাছে চাওয়া হবে। যখন ফর্ম ফিল আপ করবে তখন দুটো ভার্সন চাওয়া হবে, একটা হচ্ছে বাংলা ভার্সন, মানে তুমি কি বাংলা মাধ্যম পিএসসি তে ফর্ম ফিল আপ করতে চাও, নাকি তুমি ইংরেজি মিডিয়াম পিএসসি তে ফর্ম ফিল আপ করতে চাও। এবার একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, পিএসসি যখন এই তুমি মিডিয়াম চুজ করবে, খুব ভালো করে প্রত্যেককে বলছি, মিডিয়াম চুজ করার সময় কিন্তু খুব সচেতন থাকবে। তুমি যদি বা তোমরা যদি ইংরেজি মিডিয়াম পিএসসি চুজ করো, তাহলে এটা মনে রাখবে, তোমাদের চাকরি এবং তোমাদের ইন্টারভিউ পুরোটাই কিন্তু ইংরেজি ভার্সনে হবে, সেখানে এক বর্ণ তুমি বাংলা ব্যবহার করতে পারবে না। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তুমি এক বর্ণ বাংলা ব্যবহার করতে পারবে না, আশা করি এটা প্রত্যেকে বোঝাতে পেরেছি। তাই ইংরেজি ভার্সনে যে পরীক্ষা তুমি যদি অ্যাপ্লাই করো, ইংরেজি মিডিয়ামে যদি অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইংরেজি মিডিয়াম স্কুলে চাকরি পাবে, তার সাথে তোমাকে ইন্টারভিউটা পুরোপুরি ইংরেজি ভার্সনে হবে। যদি তুমি মনে করো যে না আমি বাংলা ভার্সনের স্কুলে অ্যাপ্লাই করবো, তাহলে ডেফিনেটলি ওখানে বাংলা মিডিয়াম সিলেক্ট করবে এবং তোমার ইন্টারভিউটা কিন্তু পুরোপুরি বাংলাতে হবে, ঠিক? এবং তোমার চাকরিটাও পুরো কিন্তু বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সন পিএসসি স্কুলে হবে। নাম্বার 2। নাম্বার 3, যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, পরীক্ষা কোন ভার্সনে হবে? একদম পরিষ্কার জানিয়ে দিই, পরীক্ষা তোমাদের ইংরেজি ভার্সনে হবে। কি ভার্সন হবে বললাম? পরীক্ষা ইংরেজি ভার্সনে হবে। তোমরা যারা ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট যাদের রয়েছে, আই মিন বাংলা, ইংরেজি, অ্যারাবিক, এইগুলোতে তো আর ভার্সন ইংরেজি করা যাবে না, বাট বাকি যে সাবজেক্টের পরীক্ষাগুলো হবে, সমস্ত সাবজেক্টের পরীক্ষা ইনক্লুডিং আশাপূর্ণা তোমার এডুকেশন পর্যন্ত কিন্তু ইংরেজি ভার্সনে হবে। ঠিক আছে, পুরোপুরি ইংরেজি ভার্সনে হবে এবং তোমাকে ইংরেজি ভার্সনে কিন্তু পরীক্ষাটা এখানে দিতে হবে। ঠিক আছে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়, কোনো সাবজেক্টিভ পরীক্ষা থাকে না, কোনো ব্রড কোয়েশ্চেন আনসার লেখার কোনো জায়গা নেই। এমসিকিউ পরীক্ষা হয় পুরোপুরি তোমার ইংরেজিতে হয়, প্রশ্ন ইংরেজিতে হয়। আমি যদি বলো স্যার আপনি কি করে জানলেন, তো 2015 সালে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটা কিন্তু পুরোপুরি ইংরেজি মাধ্যমে হয়েছিল। তোমরা ইতিহাসের প্রশ্ন দেখো, ঠিক আছে, নেটের মতো এটাও ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, আশাপূর্ণ একদমই তাই। তো এবার 2015 সালের যে পরীক্ষাটা হয়েছিল, সেটাতেও কিন্তু একইভাবে ইংরেজি ভার্সনে পরীক্ষা হয়েছিল এবং সেখানে কিন্তু বাংলার বা অন্য ভাষার কোনো জায়গা ছিল না। তাই এটা কিন্তু পুরোপুরি ইংরেজি ভার্সনে পরীক্ষা হবে, তোমাদেরকে কিন্তু ইংরেজি ভার্সনে আনসার দিতে হবে। তাহলে এটা ভেবো না যে খুব কঠিন কিছু হবে, কিছুই কঠিন না। ইংরেজি ভার্সনে যা পরীক্ষা হয় ও যা প্রশ্ন দেয়, সে প্রশ্ন বোঝার মতো বা তোমরা বুঝতে প্রত্যেকেই পারবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? এমএতে 50% থাকলে কি পিজিতে অ্যাপ্লাই করতে পারবো? দিলবার হোসেন,
অ্যারাবিকে কি সিট আছে সেলিমা? হ্যাঁ অবশ্যই অ্যারাবিকে সিট আছে, বাট বেঙ্গলিতে কতগুলো সিট আছে আর বাংলা সিলেবাসটা কি করে পাবো? এক এক করে যাচ্ছি। দিলওয়ার, আচ্ছা প্রথমে সেলিমার উত্তর দিই। সেলিমা, অ্যারাবিকের সিট তো আছে, বাট কতগুলো সিট আছে এটা আমার পক্ষে বলা সম্ভবপর না যতক্ষণ না বিজ্ঞাপন বেরোচ্ছে। সার্জিনা বলছে বেঙ্গলিতে কতগুলো সিট আছে এটা আমি বলতে পারবো না, বাংলায় কতগুলো সিট আছে এটা কেউই জানে না এখন অব্দি, যতক্ষণ না বিজ্ঞাপন বেরোবে। যখন এটা অ্যাডভার্টাইজমেন্ট বের করবে তখন এদের অ্যাডভার্টাইজমেন্টে ডেফিনেটলি বিজ্ঞাপনের এদের কতগুলো সিট আছে সেটা ওরা দেবে। বিজ্ঞাপন যখন বেরোবে তখন প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেবে, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে সেটাও দেবে। সার্জিনা, সিলেবাসটা তুমি যদি চাও তুমি ডেফিনেটলি, আমি তো বলেছি ডাব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তুমি সেখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করবে, দেখবে ওখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার একটা পিডিএফ দেওয়া আছে, সমস্ত সাবজেক্টের সিলেবাস কিন্তু ওখানে রাখা আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। নেগেটিভ মার্কিং থাকে সত্যজিৎ? হ্যাঁ অবশ্যই, পিএসসির পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, তবে তোমাদের মাদ্রাসায় যেরকম এত রুড়ো একটা নেগেটিভ মার্কিং ছিল সেই জাতীয় নেগেটিভ মার্কিং আর থাকবে না, অতটা চাপ নেই। সিলেবাস গুলো ডাউনলোড করে গ্রুপে দিয়ে দিলে খুব সুন্দর হয় বা খুব ভালো হয়। সিলেবাস তোমরা আশা করি ডাউনলোড করতে পারবে। প্রিভিয়াস সিলেবাসটা কি থাকবে নাকি চেঞ্জ হতে পারে স্যার? আচ্ছা নিবেদিতা, আমি এই কথা আগেও বলেছি, এটা নিয়ে আমি আলোচনা করেছি আজকের সেশনে, যে সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে সিলেবাস সেই সিলেবাসই থাকার সম্ভাবনা বেশি, সেই সিলেবাসই থাকার সম্ভাবনা বেশি। সিলেবাস চেঞ্জ হওয়ার যে বিরাট কিছু সম্ভাবনা রয়েছে সেটা নেই, এটুকু বলতে পারে। সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে 1% আছে, আর সিলেবাস অপরিবর্তিত থাকার সম্ভাবনা 99%। তা আমি তোমাদেরকে বলবো সিলেবাস ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যারা বলছো তাদেরকে আমি বলবো একটু ইন্টারনেট ব্যবহার করছো, পিএসসির ওয়েবসাইটে যাও, ঠিক আছে? তোমার এসে তোমার সেক্ষেত্রে ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখো ওখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনেরও, তোমরা জাস্ট সাইটটা খোলো না, তাহলে দেখো ওখানে প্রচুর অপশনস পাবে যেখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু রাখা রয়েছে, এটা খুঁজতে হবে তোমাদেরকে। এই হচ্ছে মোটামুটি অ্যাসিস্ট্যান্ট। আছে এবার তোমাদের গল্পটা বলি, এটা সবই মোটামুটি তোমরা বুঝতে পারলে। রাজদীপ বলছে ট্রাই করেছে। রাজদীপ তুমি ভালো করে ট্রাই করোনি, ভালো করে ট্রাই করবে। উপরে হেডলাইনে লিখবে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, তোমার যে সাবজেক্ট, ধরা যাক তুমি ইতিহাস রাখছো, হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, এবার টাইপ করবে। টাইপ করার পর দেখবে কত তোমার কাছে ওয়েব অ্যাড্রেস আসবে, তার মধ্যে সেখানে তুমি পেয়ে যাবে, এবার টাইপ করবে, ঠিক আছে? সার্জিনা কি প্রশ্ন করছে, প্রিলিমিনারি টেক্সট হবে দেন মেন সাবজেক্ট এক্সাম হবে? না 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 না, এখানে পরীক্ষা যেটা হবে স্রেফ সাবজেক্টের পরীক্ষা হবে, আমি তো আগেই বলেছি এখানে পরীক্ষা হবে স্রেফ সাবজেক্টের পরীক্ষা হবে, বুঝতে পেরেছো? কোনো পিটেট হবে না, কোনো প্রিলিমিনারি পরীক্ষা হবে না, কোনো সুপার টেট হবে না, কিচ্ছু হবে না। কি হবে বললাম, কেবলমাত্র সাবজেক্টের পরীক্ষা। তুমি যে সাবজেক্টের জন্য পড়াশোনা করেছো সেই সাবজেক্টের পরীক্ষা হবে সেফ অর সেফ। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সাবজেক্টের পরীক্ষা 100 নম্বরে হবে, শুনে রাখো, সাবজেক্টের পরীক্ষা হবে 100 নম্বরের হতে পারে, সম্ভাবনা রয়েছে। লাস্ট বছর কাট অফ কত গিয়েছিল শুনতে চাও? 2015 সালে লাস্ট যে পিএসসি টিচার অ্যাসিস্ট্যান্ট মাস্টারের বিজ্ঞাপন বেরিয়েছিল সেখানে সিট ছিল, আমি যদি খুব ভুল না করি, ওই তোমার আরে সব সাবজেক্টের কাট অফ বলা কি সম্ভব ভাই? রাজীব তুমি বলো, তাহলে তো আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগানো একটা রোবোটিক্স প্রযুক্তি আমার মধ্যে ইনপুট করতে হবে, তাই না? তাই তো? তো আমি তো আর সাউথ ইন্ডিয়ার রজনীকান্ত নই, ঠিক আছে, যে ব্যাগটা পড়ে গেল আমি টুক করে হারিয়ে দিয়ে আমি সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবো? সব তুমি জাস্ট তুমি আমাকে বললে আর আমি সেটা সঙ্গে সঙ্গে প্রোগ্রামিং করে আমি এবার ঘাড় বললাম আর তোমাকে সমস্ত পরীক্ষার কাট অফ বলে দিলাম, ঠিক আছে? তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেখানে সিট সংখ্যা ছিল ওই, আমি অ্যাপ্রক্স বলছি, ওই 1100-র মতো। আমি আমার ইতিহাস সাবজেক্টের কাট অফ বলতে পারি, 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, সেখান থেকে তোমরা আন্দাজ করে নাও, একদম এক্সাক্ট কাট অফ বলছি। ইতিহাসের পরীক্ষা হয়েছিল
আর তোমরা মোটামুটি জানো এসএলএসটির পরীক্ষায় হোক আর পিএসসির পরীক্ষায় হোক, এই পরীক্ষাগুলোতে সাধারণত দেখবে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট যে সাবজেক্ট থেকে থাকে সেটা থাকে কিন্তু ইতিহাস আর বাংলা, ঠিক বললাম, আর ইংরেজি। এই তিনটে সাবজেক্টে ভুরি ভুরি স্টুডেন্ট থাকে, ঠিক বলেছি তো? এসএলএসটি দেখবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী বসে কিন্তু এই ইতিহাসে বসে, ভূগোলে, এই তোমার ইংরেজিতে বসে, বাংলায় বসে। অন্যান্য সাবজেক্টের তুলনায় এর তুলনায় অনেক কম্পিটিশন। আর একটা কি কথা বলছিলাম, কাট অফ। ইতিহাসে কাট অফ কত গিয়েছিল জানো? 2015 সালে 100-র ভেতর। আমি সাবজেক্টের কাট অফটা বলছি, মানে ইন্টারভিউতে যাওয়ার। শুনলাম আপনার তোমরা 66। কত বললাম? 66। আমার নিজের পরিচিত শুধু না, নিজের এক অত্যন্ত ঘনিষ্ঠ, এই 66 কাট অফে WBPSCর 2015 সালের যে চাকরির পরীক্ষাটা হয়েছিল তার ইন্টারভিউতে গিয়েছিল, বাট চাকরি পায়নি। তাহলে তোমরা বলতে পারো স্যার কাট অফের লাস্ট 100-র মধ্যে কারা চাকরি পেলো? চাকরি যারা পেলো তারা কত কাট অফে নামলো? 72। কত বললাম স্যার? 72। তাহলে ইতিহাসে যদি এই অবস্থা হয় তাহলে তোমাদের সাবজেক্ট গুলোতে কি অবস্থা হতে পারে তোমরা জাস্ট আন্দাজ করে নাও। দুটো এখানে যেহেতু দুটো ভার্সনের পরীক্ষা হয়, ইংরেজি ভার্সন আর বাংলা ভার্সন, তাই সিটটা প্রথমত এখানে কম্পিটিশনটা তুলনামূলকভাবে এসএলএসটি তুলনায় কম। মানে এসএলএসটি 40 বছর অবধি দেওয়া যায়, এখানে 36 করে দিয়েছে। ফলত একটা বিপুল সংখ্যক স্টুডেন্টস তারা এখান থেকে বাদ চলে গেল। অ্যাসিস্ট্যান্ট মাস্টারের কথা বলছি। তারপরে তোমার দ্বিতীয় যেটা ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে তোমার যেহেতু এখানে তোমার হচ্ছে ওই কি বলে যে দুটো ভার্সনে পরীক্ষা হচ্ছে, ইংরেজি মিডিয়াম আর বাংলা মিডিয়াম, তা অনেক ক্যান্ডিডেট কি করে ইংরেজি মিডিয়ামে দিয়ে দেয়, বুঝতে পেরেছো? আর 3 নাম্বার যেটা হচ্ছে এখানে কাট অফটা অন্যান্য যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, এই যে মাদ্রাসার পরীক্ষা যেটা তোমরা দিয়েছো, এসএলএসটি যেটা দেবে, এই পরীক্ষাগুলোর তুলনায় এখানে কাট অফটা একটু কম আসে। কেন কাট অফ কম আসে বলো তো? তার কারণ হচ্ছে প্রশ্নটা পুরোপুরি ইংরেজিতে দেয়, ঠিক আছে? মানে ইতিহাসের মতো স্টুডেন্ট মানে সাবজেক্ট বা ভূগোলের মতো না, আমাদের পশ্চিমবঙ্গের কলেজগুলোতে তো পাতি বাংলায় পড়ানো হয়। ইংরেজি প্রশ্নের সঙ্গে তো গ্রাজুয়েশনের ছেলে মেয়েদের পরিচয় ঘটানো হয় না। তার ফলে ওখানে যে ইংরেজি প্রশ্ন দেয় না, সেই প্রশ্নটা বুঝতে, কমিউনিকেট করতে কিন্তু অসংখ্য ছেলেমেয়ের একটা সমস্যার মধ্যে যায়। ফলত উত্তর জানা সত্ত্বেও প্রশ্ন না বুঝতে পারার জন্য তারা আনসার ছেড়ে দিয়ে আসে। এবার ওই প্রশ্নটাই যদি বাংলায় করে দেওয়া হয় তাহলে কিন্তু ওই কাট অফটা অনেকটা বেড়ে যাবে। তো এটা একটা কিন্তু ফ্যাক্টর, এটা তোমরা মানো বা না মানো, এটা ফ্যাক্টর। আর এই পরীক্ষাটা যখন বিজ্ঞাপন বেরোবে, তোমরা যারা ভাবছো, তোমরা যারা কানে তেল দিয়ে বা তোমরা যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ এখনো, ঠিক আছে, যে এখন তো ফর্ম বেরোক তারপরে পড়বো, এত তাড়াতাড়ি পড়ে কি হবে, বা যারা ভাবছো কাল থেকে পড়বো, আজ থাক, আজ যা হয়েছে কাল থেকে পড়বো, আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি হাতে সময় বেশি নেই। যেদিন ফর্ম বেরোবে খুব ভালো করে শুনে রাখো। এত কথা তোমাদের সাথে আলোচনা করলাম, তার মধ্যে এই কথাটা খুব ভালো করে শুনে রাখো, কানে জেনে কথাটা সবসময় বাজে। যেদিন তোমাদের ফর্ম বেরোবে এই পরীক্ষাটার, ফর্ম বেরোনোর থেকে তোমরা হাতে মেরে কেটে 3 মাস বেশি সময় পাবে না। যদি অগাস্টে ফর্ম বেরোয় না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে পরীক্ষা হবে। যদি তোমাদের জুলাইতে ফর্ম বেরোয় না, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে পরীক্ষা হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বি প্রিপেয়ার। হাতে এখন অসংখ্য সময় রয়েছে, এপ্রিল, মে, জুন, এই 3 মাস খুব ভালো করে পড়ে ফেলো। জুন অব্দি যেহেতু ওই ভোট চলবে, 4 জুন অব্দি, আর জুনের ভোট মেটার পর যে কোনো দিন এরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বের করে দেবে। ধরে রাখো জুনের শেষ দিকে যদি বের করে দেয়, তাহলে জুলাই, অগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরু দিকে কিন্তু এরা কি করবে, এরা কিন্তু চাকরি নেবে, চাকরি পরীক্ষা নেবে। সো দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। কবে পরীক্ষা হবে, কবে ফর্ম বেরোবে, কত সিট থাকতে পারে, এইসব নিয়ে না ভেবে, কত কাট অফ যেতে পারে, তোমাদের প্রস্তুতি এমন ভাবে নাও যেন একটা সিট থাকলেও তোমার জন্য সেই সিটটা সংরক্ষিত করে রাখতে হয়, সেইভাবে প্রস্তুতি নাও। আর মনে রাখবে এই সমস্ত এই পরীক্ষাগুলো কিন্তু প্রতি বছর আসবে না। এটা যারা প্রথমবার দিচ্ছ তাদের কাছে একটা চান্স, আর যারা শেষবারের মতো দিচ্ছ তাদের কাছেও শেষ চান্স। কারণ এই পরীক্ষা আবার যদি 10 বছর পর আসো, যারা এখন এই মুহূর্তে 26 বা 27 রয়েছে,
তারা আগামী 10 বছর পর এই পরীক্ষাটা আর দিতে পারবে না। তাই আবারও বলছি 10 বছর পর আসবে, সুতরাং এটাই তোমাদের সবার কাছে প্রথম ও লাস্ট চান্স। এই মানসিকতা রেখে প্রচুর পড়াশোনা করো, প্রচুর পড়াশোনা করো, ঠিক আছে? আর এখানে আমাদের হোপের যে আমাদের যে লক্ষ্য, আমাদের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভ খুব পরিষ্কার। ওই অন্যদের মতো আমরা ওই কি বলবো কমার্শিয়াল পারপাসে আমরা চলি না। হ্যাঁ, কমার্শিয়াল পারপাসের তো একটা অবজেক্টিভিটি থাকবে, সেটা রাখতে হবে, সেটা না রাখলে পৃথিবীতে এক্সিস্ট করা যাবে না। কিন্তু আমরা তোমাদেরকে এই পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য পুরোপুরি কিন্তু গাইড করবো, এবং সেই গাইডেন্সটা হবে থ্রু আউট একটা প্রিসাইজ পদ্ধতিতে, যেখানে আমি ইতিহাস তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আমি যেখানে তোমাদেরকে ইতিহাস পড়াবো, এবং ইতিহাস পড়াবো কিভাবে? ইতিহাস পড়াবো একদম WBSC যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে ধরে, সিলেবাসের ভেতরে থাকা টপিক ধরে ধরে, এবং প্রত্যেকটা টপিক থেকে পিএসসির PYQ মানে এর আগের যে পরীক্ষাগুলোতে ইতিহাসে কি কি প্রশ্ন এসছে সে প্রশ্নের পর্যন্ত আমি তোমাদের সাথে এখানে আলোচনা অবধি কিন্তু করবো সেই, এবং তার উপরে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মেটেরিয়াল, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এবং তার সাথে কিন্তু MCQs, এবং সেটা কিন্তু ইংরেজি ভার্সন, যেহেতু পরীক্ষাটা ইংরেজিতে হবে। এই পুরো পদ্ধতিতে কিন্তু আমরা এগোবো, ঠিক আছে? এই হচ্ছে আমার আজকের মোটামুটি আলোচনার সারাংশ। সিলেবাস বের করো আর একদম কিন্তু ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের এই লড়াইয়ে হোপ কিন্তু তোমাদের সাথে রয়েছে।